দিদি এখন শেষ, দেখতে পাচ্ছেন না? মানে একটা মানুষ যখন সমুদ্রে অথই জলের মধ্যে যখন সাঁতরাতে থাকে না, একটা খড়কুটো থাকলেও তাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের এতটাই দশা খারাপ হয়ে গেছে যে কাসেম সিদ্দিকির মতো লোককে নিয়ে একটা বড় পদে বসাতে হয়েছে। বুঝতে পারছেন? তার মানে তৃণমূলের অবস্থাটা এখন কোন জায়গায় পৌঁছে গেছে, এটাই হচ্ছে হাল অবস্থা। অতএব দিদি ভালো রকম বুঝতে পারছে 26-এ ঘটনাটা কি ঘটবে। উনি যতই রিপেয়ার করার চিন্তাভাবনা করুক, কোনো রিপেয়ার হবে না। 26-এ মসনাদ থেকে ওনাকে নামতেই হবে, মানুষ 14 তলা থেকে নামিয়ে ডাস্টবিনে ফেলে দেবে। দেখে নেবে বৃহৎ একটা জোট হবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যে সমস্ত দল আছে সমস্ত দলকে নিয়েই একটা মহাজোট তৈরি হবে। এই মহাজোটই 26-এ ইলেকশনে লড়বে এবং এই মহাজোটের মাধ্যমে তৃণমূল আর বিজেপিকে পশ্চিমবাংলা থেকে নির্মূল করা হবে। বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো ফারাক নেই। অনেকের বুঝতে অনেক সময় লেগেছে, আমাদের বোঝাতেও সময় লেগেছে, কিন্তু এখন তো সেটা দিনের আলোর মতো পরিষ্কার যে দাদা আর দিদি দুজনাই যে বাইনারি সিস্টেম করছে, দুজনাই যে হিন্দু মুসলিম খেলা করছে, দুজনাই যে মন্দির নিয়ে খেলা করছে, এটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। উন্নয়ন বলে এদের কাছে কিছু নেই। এরা মন্দিরের ফিতে কাটছে, এরা মসজিদের ফিতে কাটছে, এরা কর্মসংস্থানের ফিতে কাটে না। যেটা করার দরকার ধর্মীয় মানুষদের করার দরকার, যেটা সেই কাজগুলো রাজনীতির লোকেরা করছে। যে কাজগুলো রাজনীতির লোকের করার কথা সেইগুলো করছে না। কারণ এই দাদা এই দিদি যা প্রতিশ্রুতি দিয়েছিল মানুষকে, তারা তো সেই প্রতিশ্রুতি পূরণ করছে না। তারা এই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে, যার ফলে মানুষের মুভমেন্টটাকে ঘোরানোর জন্য এই সমস্ত নাটকগুলো করছে, নিজেদের টিকে থাকার জন্যে, টিকে রাখার জন্যে, আর আদানি আম্বানিদের সুযোগ করে দেওয়ার জন্যে ফ্যাসিবাদী নীতি নিয়ে। অতএব এদের কথা আমরা শুনছি না। আন্দোলন ভারতবর্ষ জুড়ে হচ্ছে, পশ্চিমবাংলায় হচ্ছে, আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে। আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর তত্ত্বাবধানে ওই ব্রিগেডের মাটি ওয়াকফ আন্দোলন হবে, আপনারা দেখে নেবেন। আমরা আপনাদের মাধ্যমে বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুক ওয়াকফ আন্দোলন পশ্চিমবাংলায় হবে না, করতে দেবো না। যদি আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে করো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে আমরা চারানা মূল্য দিই না। কারণ যে ওয়াকফ নিয়ে আন্দোলন কথা দিল্লি গিয়ে করতে বলছে, এই ওয়াকফ সম্পত্তি পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার ক্যাবিনেট মন্ত্রীরা বেশিরভাগ দখল করে রেখে দিয়েছে। ফিরহাদ হাকিম থেকে শুরু করে আরও তথ্য আমার কাছেও আছে, আমি দেখাতে পারি আপনাদের। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি তো অবশ্যই বলবেন, কারণ এই ওয়াকফ নিয়ে আন্দোলন হলে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গদিচ্যুত হয়ে যাবে। ইনি 100% জানে, শুধু গদিচ্যুত নয়, তিনি জেল যাত্রাও তার অবধারিত। কারণ এই ওয়াকফ সম্পত্তি দিদিমণি সহ তার নেতা নেত্রী, তার ক্যাবিনেট মন্ত্রীরা দখল করে রেখে দিয়েছে। এবং যে সূত্র ধরে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট পাস হয়েছে, যে ওয়াকফ মাধ্যমে যে 2জন করে নন মুসলিম বসানোর কথা ঘোষণা করেছে, বিল পাস হয়েছে, কিন্তু কোনো রাজ্যে কিন্তু এখনও ওয়াকফ অফিসে বসানো হয়নি কোনো নন মুসলিমকে। বিলটা পাস হয়েছে। আর দিদি কি করেছে, অলরেডি ওয়াকফ অফিসে 2জন নন মুসলিম বসিয়ে রেখেছে। তাহলে বিষয়টা কি হলো? সে কি আন্দোলন করতে পারে? সে কি আন্দোলন করতে দেয়? এটা মুসলিম সমাজকে ভাবতে হবে, এটা সমস্ত সম্প্রদায়কে ভাবতে হবে। আমরা জানি এই বিলটা ওয়াকফ সম্পত্তি যে মুসলমানদের বিরুদ্ধেই নয়, কিন্তু এই বিলটা পাশ করিয়েছে, এটা সংবিধান বিরোধী বিল। মানুষের যে একটা মৌলিক অধিকার, সেই অধিকারকে খর্ব করে এই বিল। আর্টিকেল 25, 26 সেটা ঘোষণা আছে। এবং ভারতবর্ষ জুড়ে আন্দোলন হয়েছে, শুধু মুসলিমরাই আন্দোলন করেনি, অনেক হিন্দু ভাইরা আন্দোলন করেছে, খ্রিস্টান ভাইরা আন্দোলন করেছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলন করেছে। তার বাইরে আমার পশ্চিমবাংলাও ছিল না, পশ্চিমবাংলাও আন্দোলন করেছে। মিডিলে আন্দোলন কিছুটা স্থগিত হয়ে গেছে। বিষয়টা এটাই জানতে চেয়েছে। তা আমরা তো সবাই জানি কেন হয়েছে, কিসের জন্য হয়েছে। আমাদের
আইএসএফের তরফ থেকে কিন্তু একটি বারের জন্য ওয়াকফ আন্দোলন বন্ধ হয়নি, আন্দোলন হচ্ছে, আগামী দিনেও হবে, যতক্ষণ না এই বিল প্রত্যাহার হবে। আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এই বিলকে মানি না। এই বিল যতক্ষণ প্রত্যাহার না হবে আমাদের আন্দোলন চলবে। তাতে আমাদের অ্যারেস্ট করে, ফাঁসি দেয়, মেরে দেয়, গুলি চালায়, আর ডোন্ট কেয়ার, আমরা মরার ভয় করি না। তো বিষয় হচ্ছে কেন পশ্চিমবাংলা ঝিমিয়ে গেল আন্দোলনে। আমরা দেখেছি যে এই আন্দোলন একটা সংগঠিত হচ্ছিল বৃহৎ আকারে, যেটা কিনা আপনার ব্রিগেড মার্চ 26 তারিখ ঘোষণা হয়েছিল। সেই আন্দোলনটাকে রুখে দেওয়া হলো। এই আন্দোলন সংগঠিত হলে পশ্চিমবাংলায় সংখ্যালঘু, মুসলিম, আদিবাসী, সনাতনী, হিন্দু ভাই থেকে শুরু করে কেউ কিন্তু বাড়ি থাকতো না। ওই 26 তারিখে যদি ওয়াকফ আন্দোলনটা ব্রিগেডের মাথায় হতো, ব্রিগেড রেকর্ড তৈরি হয়ে যেত, পূর্বের রেকর্ড ভেঙে দিত এবং কলকাতা অবরুদ্ধ হয়ে যেত। এটা যখন মাননীয় মুখ্যমন্ত্রী জানতে পারল, তখন মাননীয় মুখ্যমন্ত্রী প্রচুর চেষ্টা করলো যাতে এই প্রোগ্রামটা না করতে পারে। অবশেষে সেটাই ঘটিয়ে দিল, প্রোগ্রামটাকে বানচাল করিয়ে দিল। কিন্তু আমরা আপনাদের মাধ্যমে বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুক ওয়াকফ আন্দোলন পশ্চিমবাংলায় হবে না, করতে দেবো না। যদি আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে করো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে আমরা চারানা মূল্য দিই না। কারণ যে ওয়াকফ নিয়ে আন্দোলন কথা দিল্লি গিয়ে করতে বলছে, এই ওয়াকফ সম্পত্তি পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার ক্যাবিনেট মন্ত্রীরা বেশিরভাগ দখল করে রেখে দিয়েছে। ফিরহাদ হাকিম থেকে শুরু করে আরও তথ্য আমার কাছেও আছে, আমি দেখাতে পারি আপনাদের। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি তো অবশ্যই বলবেন, কারণ এই ওয়াকফ নিয়ে আন্দোলন হলে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গদিচ্যুত হয়ে যাবে। ইনি 100% জানে, শুধু গদিচ্যুত নয়, তিনি জেল যাত্রাও তার অবধারিত। কারণ এই ওয়াকফ সম্পত্তি দিদিমণি সহ তার নেতা নেত্রী, তার ক্যাবিনেট মন্ত্রীরা দখল করে রেখে দিয়েছে। এবং যে সূত্র ধরে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট পাস হয়েছে, যে ওয়াকফ মাধ্যমে যে 2 জন করে নন মুসলিম বসানোর কথা ঘোষণা করেছে, বিল পাস হয়েছে, কিন্তু কোনো রাজ্যে কিন্তু এখনও ওয়াকফ অফিসে বসানো হয়নি কোনো নন মুসলিমকে। বিলটা পাস হয়েছে। আর দিদি কি করেছে, অলরেডি ওয়াকফ অফিসে 2 জন নন মুসলিম বসিয়ে রেখেছে। তাহলে বিষয়টা কি হলো? সে কি আন্দোলন করতে পারে? সে কি আন্দোলন করতে দেয়? এটা মুসলিম সমাজকে ভাবতে হবে, এটা সমস্ত সম্প্রদায়কে ভাবতে হবে। আজকে ওয়াকফ জবরদখল হচ্ছে, কালকে দেবত্ব সম্পত্তি জবরদখল হবে, হয়েছে তো অনেক জায়গায়, আমরা সব জানি। আজকের ওয়াকফ সম্পত্তির উপরে আরএসএসের অফিস বানাতে দিয়েছে, আমরা তো দেখতে পাচ্ছি সব। আজকে আরএসএসের কটা অফিস ছিল, আর আজকে কতগুলো অফিস হয়েছে এই দিদির বদৌলতে। দিদি নিজেই বলেছে তো, বিজেপিকে ফান্ডে এনে লড়বো। বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো ফারাক নেই। অনেকের বুঝতে অনেক সময় লেগেছে, আমাদের বোঝাতেও সময় লেগেছে, কিন্তু এখন তো সেটা দিনের আলোর মতো পরিষ্কার যে দাদা আর দিদি দুজনাই যে বাইনারি সিস্টেম করছে, দুজনাই যে হিন্দু মুসলিম খেলা করছে, দুজনাই যে মন্দির নিয়ে খেলা করছে, এটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। উন্নয়ন বলে এদের কাছে কিছু নেই। এরা মন্দিরের ফিতে কাটছে, এরা মসজিদের ফিতে কাটছে, এরা কর্মসংস্থানের ফিতে কাটে না। যেটা করার দরকার ধর্মীয় মানুষদের করার দরকার, যেটা সেই কাজগুলো রাজনীতির লোকেরা করছে। যে কাজগুলো রাজনীতির লোকের করার কথা সেইগুলো করছে না। কারণ এই দাদা এই দিদি যা প্রতিশ্রুতি দিয়েছিল মানুষকে, তারা তো সেই প্রতিশ্রুতি পূরণ করছে না। তারা এই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে, যার ফলে মানুষের মুভমেন্টটাকে ঘোরানোর জন্য এই সমস্ত নাটকগুলো করছে, নিজেদের টিকে থাকার জন্যে, টিকে রাখার জন্যে, আর আদানি আম্বানিদের সুযোগ করে দেওয়ার জন্যে ফ্যাসিবাদী নীতি নিয়ে। অতএব এদের কথা আমরা শুনছি না। আন্দোলন ভারতবর্ষ জুড়ে হচ্ছে, পশ্চিমবাংলায় হচ্ছে, আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে। আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর
তত্ত্বাবধানে ওই ব্রিগেডের মাটি ওয়াকফ আন্দোলন হবে, আপনারা দেখে নেবেন। সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন আপনারা আন্দোলন করবেন না, এনআরসি বাংলায় হতে দেয়নি, চালু হতে দেয়নি, সেক্ষেত্রে ওয়াকফের যে জমিগুলো বাংলায় রয়েছে সেগুলো আমি দখল করতে দেবো না। কি বলবেন? হ্যাঁ, দিদি দখল করতে দেবে না, দিদি নিজেই দখল করে বসে রয়েছে। আজকে কালীঘাটের ওই যে টিপু সুলতান যে মসজিদ আছে কালীঘাটের ওই পারে, টিপু সুলতান যে মাজার, সে মাজারে জানতো, মাজারে সব দোকান পাশেরই বসিয়ে দিয়ে সেখান থেকে হপ্তা আসে যান। তা তিনি কি রক্ষা করবে? এনআরসির সময় কি বলেছিল, কি করেছে এনআরসিটা? এনআরসির বিষয়ে কি বলেছিল? ঢপবাজি দিয়েছিল না? ঠিক ওয়াকফের ভ্যালি ঢপবাজি দিচ্ছে। ওই দিদির ঢপবাজিতে আর বাংলার মানুষ নাচছে না। দিদি এখন সে দেখতে পাচ্ছেন না, মানে একটা মানুষ যখন সমুদ্রে অথই জলের মধ্যে যখন সাঁতরাতে থাকে না, একটা খড়কুটো থাকলেও তাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের এতটাই দশা খারাপ হয়ে গেছে যে কাসেম সিদ্দিকির মতো লোককে নিয়ে একটা বড় পদে বসাতে হয়েছে। বুঝতে পারছেন? তার মানে তৃণমূলের অবস্থাটা এখন কোন জায়গায় পৌঁছে গেছে, এটাই হচ্ছে হাল অবস্থা। অতএব দিদি ভালো রকম বুঝতে পারছে 26-এ ঘটনাটা কি ঘটবে। উনি যতই রিপেয়ার করার চিন্তাভাবনা করুক, কোনো রিপেয়ার হবে না। 26-এ মসনাদ থেকে ওনাকে নামতেই হবে, মানুষ 14 তলা থেকে নামিয়ে ডাস্টবিনে ফেলে দেবে, দেখে নেবেন। তাহলে 26-এ মানে আইএসএফ একাই লড়বে না কি বিভিন্ন দলের সঙ্গে জোট করে লড়াই দেবে? দেখুন, পশ্চিমবাংলায় যা গুন্ডারাজ চলছে, চোর জোচ্চুরি ধর্ষণ যে হারে চলছে, তাতে করে এখনকার এই প্রেক্ষাপটে বৃহত্তর জোট না হলে এই তৃণমূল আর বিজেপিকে হটানো মুশকিল হবে। নওশাদের একা কী করবে? আমরা দেখতে পাচ্ছি, আপনারা নিশ্চয়ই জানেন, মৌলালী যুবকেন্দ্রে কয়েকদিন আগে সংবিধান বাঁচাও প্রোগ্রাম হয়ে গেল। সেখানে সিপিএমের থেকে, কংগ্রেসের থেকে, আমাদের আইএসএফ থেকে নওশাদ সিদ্দিকী ভাইজান সহ আরও ছোট বড় দলের মানুষরা ছিলেন। একত্রিত হওয়ার প্রসেসটা চলছে, একত্রিত হবে। অতএব বৃহৎ একটা জোট হবে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে সমস্ত দল আছে সমস্ত দলকে নিয়েই একটা মহাজোট তৈরি হবে। এই মহাজোটই 26-এ ইলেকশনে লড়বে এবং এই মহাজোটের মাধ্যমে তৃণমূল আর বিজেপিকে পশ্চিমবাংলা থেকে নির্মূল করা হবে। এই জোটের ফয়সালা কবে মানুষ জানতে পারবে প্রকাশ্যে? খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন। এখনও 10-11 মাস বাকি আছে বিধানসভা ভোটের, তার প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন তৃণমূল বিজেপি বাদে যে সমস্ত দলগুলি আছে যারা তৃণমূল বিজেপির বিরুদ্ধে, তাদেরকে সংগঠিত করে অলরেডি সংবিধান বাঁচাও মঞ্চ যে মৌলালী যুবকেন্দ্রে হলো, আমরা সেখানে দেখতে পেয়েছি। তাদের প্রস্তুতি চলছে। ভোটের আগেই পুরোপুরিভাবে ঘোষণা হয়ে যাবে আশা রাখি। আমাদের উচ্চ রাজ্য কমিটি যে সমস্ত মানে নেতৃত্বরা আছে, তারা সর্বোপরি চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং মহাজোট হবে। আপনারা জানতে পারবেন, জানিয়ে দেবে আমাদের কেন্দ্রীয়ভাবে।